বুলডোজার আসবে, কারুর বাড়ি ঘুরিয়ে দেবে, কেউ দূর থেকে হাততালি দেবে, বাহ চমৎকার কাজটা হচ্ছে। যারা এটা মনে করছেন যে হচ্ছে তো বেশ হচ্ছে, অনেক চুরি করেছে, অনেক টাকা করেছে, এবার মজা বুঝুক, এটা কিন্তু এরকম ব্যাপার নয়। এই মজাটা এখন মনে হচ্ছে ওরা বুঝছে, আমরা বোধহয় খুব বহাল তবিয়াতে থাকবো, এটা নয়। যাদের নাম বাদ গেল আমরা তাদের জন্য বলছি এরা হচ্ছে এসআইআরের শিকার। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে মানুষগুলো সত্যি সত্যি তাদের ভোটটা চলে গেল তার ক্ষতিপূরণটা কে দেবে? যে অভিন্ন দেওয়ানি বিধি, কিন্তু এটা মানুষের জন্য ভিন্ন ভিন্ন রকমের হয়রানি নিয়ে আসছে। প্রচুর ব্যক্তি তার যে স্বাধীনতা থাকার কথা সংবিধান অনুযায়ী সেই স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। বাকি আমি অপেক্ষা করে আছি যেখানে ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে, কিন্তু আমরা যেটা দেখেছি এটা ইট ইজ নাথিং সিভিল অ্যাবাউট ইট। এটা অত্যন্ত অসভ্য, আনসিভিল এক ধরনের চেষ্টা হচ্ছে ব্যক্তিকে বিভিন্ন বন্ধনের মধ্যে আবদ্ধ করা হচ্ছে। ভারতবর্ষে যদি জাতি ব্যাপারটাকে শেষ না করা যায় তাহলে একটা আধুনিক দেশ গড়ে উঠতে পারে না। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। কথা বলবো স্যারের সঙ্গে। স্যার, প্রথমেই আসি এসআইআর প্রক্রিয়া, তার পরবর্তী কি পরিস্থিতি, ভোট পরবর্তী পরিস্থিতি, এই যে ট্রাইব্যুনাল এবং সেখানেও একাধিক রকমভাবে মানুষের হয়রানি, সবটা মিলিয়ে যদি আমাদের একটু বলেন কি পরিস্থিতি চলছে। দেখুন, এসআইআরে প্রথম তো আমরা যেটা জানি যে প্রচুর লোকের নাম বাদ গেছে, সংখ্যাটা বিরাট। পশ্চিমবাংলাতেই প্রায় 1 কোটির কাছাকাছি, আর গোটা দেশে যদি দেখা যায় তাহলে বেশ কয়েক কোটি। দ্বিতীয়ত আমরা যেটা জানি যে এই নামগুলো যে বাদ গেছে তার মধ্যে অনেকের নামই খুব অন্যায়ভাবে বাদ গেছে, যে নাম বাদ যাওয়ার কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই। এবং তারা সকলেই কেউ সুপ্রিম কোর্টে গেছেন, কেউ বিভিন্ন ট্রাইব্যুনালে গেছেন, তারা এখনও অপেক্ষায় আছেন যে তারা কোনো সময় একটা ন্যায় বিচার পাবেন। কিন্তু সেটা কখন পাবেন, কিভাবে পাবেন, সে ব্যাপারে কোনো স্পষ্টতা নেই, স্বচ্ছতা নেই। তৃতীয় যে ব্যাপারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে শুধু ভোটার লিস্ট থেকে নাম বাদ গেল এটুকুই না, এটা হচ্ছে বাদ যাওয়ার শুরু। এরপরে আরও অনেক কিছু বাদ যাচ্ছে, রেশন বাদ চলে যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার যেটা ছিল এখন অন্নপূর্ণা সেখান থেকে বাদ চলে যাচ্ছে, যে কোনো ক্যাশ ট্রান্সফারের যে সুযোগগুলো ছিল বাদ চলে যাচ্ছে, রিজার্ভেশন বাদ চলে যাচ্ছে, পাসপোর্ট, টেলিগ্রাফের মতো পত্রিকার যিনি সম্পাদক ছিলেন এতদিন, তার নাম এসআইআরে বাদ গেছে, এবার তার পাসপোর্ট রিনিউ হচ্ছে না। ফলে সমানে একের পর এক বাদ যাচ্ছে। এবং যদি অমিত শাহের ফর্মুলার কথা বলি, অমিত শাহ যেটা 3D ফর্মুলা বলেছিলেন, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, তার মানে ডিটেকশন হয়ে গেছে, ডিলিশন হয়ে গেছে, এবার এদের জন্য অপেক্ষা করে আছে ডিপোর্টেশন। কোন দেশে কোথায় কীভাবে পাঠাবেন আমি জানি না। তাহলে এই হচ্ছে তাদের সম্পূর্ণ একটা অধিকারহীনতা, অস্তিত্বহীনতার একটা সংকটে ভারতবর্ষের পশ্চিমবাংলায় কোটি কোটি মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে এসআইআর প্রক্রিয়ার নেট ফল। শুধুমাত্র ভোটের অধিকার বাদ যাওয়া নয়, ভোটের অধিকার যেটা বাদ গেছে সেটার প্রভাব ভোটেও পড়েছে, সেটা নিয়েও অনেক কথাবার্তা চলছে। তো আমরা মনে করি আপাতত যাদের নাম বাদ গেল আমরা তাদের জন্য বলছি এরা হচ্ছে এসআইআরের শিকার, এসআইআর উৎপীড়িত মানুষ। তাহলে এই এসআইআর উৎপীড়িত বাতিল বৈধ ভোটার, তাদের অবিলম্বে তারা যাতে আবার তাদের ভোটের অধিকার ফিরে পান, এবং শুধু ভোটের অধিকার নয়, তাদের সম্পূর্ণ নাগরিক অধিকার, তাদের নাগরিকত্ব নিয়ে, তাদের অস্তিত্ব নিয়ে যেন কোনো রকম কোনো সংশয় না হয়, তাদের যেন কোনোভাবে দাগিয়ে দেওয়া না হয়, তাদেরকে ঘিরে যেন কোনো রকম ভিড় হিংসা, তাদের কোনো হোল্ডিং সেন্টার, কোনো ডিটেনশন ক্যাম্পে যেন না পাঠানো হয়, এই ব্যাপারগুলো গ্যারান্টি করা দরকার। আমরা এটা নিয়ে পশ্চিমবাংলায় একটা বড় গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমেছি। প্রচুর মানুষ ব্যাপক সাড়া দিচ্ছেন, কারণ মানুষ তারা অসহায়, তারা জানেন না কোথায় যেতে হবে, কি করতে হবে, কোথায় ট্রাইব্যুনাল, কোন ট্রাইব্যুনালে গেলে কি পাওয়া যাবে, আর এগুলোর কোথাও কোনো স্পষ্টতা নেই। কার নাম কেন বাদ গেছে তার কোনো যুক্তি দেওয়া হয়নি, কোন ট্রাইব্যুনালে গেলে তিনি কবে পাবেন তার কোনো যুক্তি নেই, কোনো রকম কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। তো এটা একটা বিরাট নাগরিক সংবিধানের সংকট, নাগরিকত্বের সংকট,
এবং সর্বশেষ মানবতার সংকট। এখানে অধীর চৌধুরীর প্রসঙ্গে একটু আসি। অধীর চৌধুরী কিন্তু ইতিমধ্যেই দাবি করেছেন যে বহরমপুর, মালদা এই সমস্ত এলাকায় বিভিন্ন জায়গায় ব্লক ভিত্তিক ট্রাইব্যুনাল গড়ে তোলা প্রয়োজন, কারণ মানুষের এই যে হয়রানি, সেই হয়রানি কমানোর জন্য, এবং ইতিমধ্যে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছেন। কি বলবেন এই বিষয়টি নিয়ে? না, আমরাও যাচ্ছি, আমরা এখানে হাইকোর্টে, আমি যাই না, সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট কী বলবে, বাংলার ব্যাপার তারা হয়তো বলবে আগে হাইকোর্টে যাও। সেটা আমরা মনে করি যেটা করেছি যে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমরা এই গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি জমা দেব এবং তাকে আমরা রিকোয়েস্ট করবো যে এটাকেই যেমন একটা জনস্বার্থ মামলা হিসেবে তিনি গ্রহণ করেন। এমনিতেই খবর আছে, চাইলে পরে যে কোনো কোর্ট সুও মোটো কগনিজেন্স নিয়ে করতে পারেন। আর কোর্টের কাছে যেটা অধীরবাবু বলেছে, আমরাও বলছি অবশ্যই যে প্রচুর ট্রাইব্যুনাল দরকার। যদি ট্রাইব্যুনাল দিয়ে করতে হয়, আসামের অভিজ্ঞতা বলছে যে 6 বছর লেগেছিল এনআরসি করতে, এটা তো প্রায় ঘুরিয়ে চোরা পথে এনআরসি হয়ে যাচ্ছে। তাহলে এটার জন্য সত্যি সত্যি তাহলে প্রচুর ট্রাইব্যুনাল দরকার এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে মানুষগুলো সত্যি সত্যি তাদের ভোটটা চলে গেল, তার ক্ষতিপূরণটা কে দেবে? যে নিয়ে একবার ভোট দিতে পারলেন না এবং তাদের ভোট দিতে না পারার ফলে হয়তো ভোটের রেজাল্টই পাল্টে গেল, এর ক্ষতিপূরণটা কে দেবে? এটা একটা বিরাট প্রশ্ন, যেটার কোনো জবাব নেই ভারতবর্ষের গণতন্ত্রে। আপনারাও কি এটা মনে করছেন যে এই যে পালাবদল যেটা ঘটলো এত বিশাল একটা বিপুল ভোট নিয়ে, সেটাও খানিকটা এসআইআর এর প্রভাব? অবশ্যই অবশ্যই, যে কোনো জায়গায় যেখানেই এসআইআর হচ্ছে সেটা একটা মানুষকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করছে, তার ভোটের রাইট কেড়ে নিচ্ছে এবং বিরাটভাবে নানা কায়দায় ভোট চুরির একটা রাস্তা প্রশস্ত করে দিচ্ছে, খুলে দিচ্ছে। এসআইআর ব্যাপারটাই তাই, এর অন্য কোনো অর্থ হবে না। এসআইআর মানেই হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম বাদ যাবে। কাদের নাম বেশি বাদ যাবে সেটাও আমরা জানি, প্রবাসী পরিযায়ী শ্রমিক, সাধারণ মহিলা, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যে কোনো দুর্বল প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যাদের কাছে কম ডকুমেন্ট আছে, তারাই সব থেকে বেশি বিপদে পড়বেন। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি তথা ইউসিসি আসতে চলেছে, সেই নিয়ে ইতিমধ্যেই ভীষণভাবে চর্চা শুরু হয়ে গিয়েছে। রাজ্য বিধানসভায় সেই নিয়ে প্রস্তুতিও চলছে। কিভাবে দেখছেন? কারণ এই বিল নিয়ে একাধিক বিতর্ক চলছে। কেউ বলছেন অধিকার রক্ষা করবে এই বিল, কেউ বলছেন আবার বিভিন্ন যারা জনজাতি আছে তাদের ক্ষতি করবে এই বিল। পশ্চিমবঙ্গে এক্স্যাক্টলি এই বিলের কি আছে সেটা আমরা তো এখনও জানি না, কিন্তু এর মোটামুটি অন্য যে সমস্ত রাজ্যগুলোতে এ ধরনের বিল এসে, আইন হয়েছে, ধরুন তার একটা বড় উদাহরণ হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য। এবং সেই সব রাজ্যে আমরা যেটা দেখছি, তো একটা তো ঘটনা যে অভিন্ন দেওয়ানি বিধি, কিন্তু এটা মানুষের জন্য ভিন্ন ভিন্ন রকমের হয়রানি নিয়ে আসছে। এই অভিন্ন দেওয়ানি বিধিতে যেটা আমরা সকলেই জানি যে এটা অভিন্ন নাম করে বিভিন্ন মানুষের যে নির্দিষ্ট কিছু অধিকার, নির্দিষ্ট কিছু পরিস্থিতি প্রয়োজন, সেটাকে যদি অস্বীকার করা হয় তাহলে এটাও এক ধরনের বুলডোজার চালিয়ে দেওয়া হবে। তো ফলে একটা তো ঘটনাই যে এর মধ্যে আমরা এখন সরকার নিজেই বলছে যে আদিবাসীদের উপরে এটা অ্যাপ্লাই করব না। তো আদিবাসীদের উপরে অ্যাপ্লাই করব না, তো একই যুক্তিতে আমার মনে হয় যে বিভিন্ন ধরুন মুসলিম সম্প্রদায়, তাদের কিছু ধার্মিক স্বাধীনতার প্রশ্ন আছে, তাহলে এটা কি সম্প্রদায় নিরপেক্ষভাবে সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হতে পারে, নাকি সেটা কোনো সম্প্রদায়ের জন্য তার কিছু অধিকার এর মধ্যে ফলে ক্ষতিগ্রস্ত হবে? এটা একটা বড় প্রশ্ন। তার থেকেও আমার মনে হয় যেটা বড় উত্তরাখণ্ডের অভিজ্ঞতা থেকে দেখছি যে একটা আধুনিক দেশে, সেখানে বিশেষ করে আমরা ভারতের মতো একটা জাতি বিভক্ত সমাজ ব্যবস্থা যেখানে আছে, সেখানে আম্বেদকর সবথেকে গুরুত্ব দিয়েছিলেন যে ভারতবর্ষে যদি এই জাতি ব্যাপারটাকে শেষ না করা যায় তাহলে একটা আধুনিক দেশ গড়ে উঠতে পারে না। এবং জাতি শেষ করার জন্য উনি বলেছিলেন যে ওই সংরক্ষণ দিয়ে জাতিটা শেষ হবে না, ওই পরস্পর বসে একদিন একসাথে খেয়ে নিলাম সেটা দিয়েও হবে না। জাতিকে যদি শেষ করতে হয় তাহলে তার সবথেকে বড় ওষুধ হচ্ছে ইন্টারকাস্ট ম্যারেজ। ইন্টারকাস্ট ম্যারেজটাও তখনই বাস্তব হতে পারবে যখন ভারতবর্ষের মহিলারা তাদের জীবনের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তারা পাবেন। যে স্বাধীনতাটা পরিবার, সমাজ, প্রতিবেশী, পাড়া, পঞ্চায়েত তারা ঠিক করে দেবে কে কাকে ভালোবাসবে, কে কাকে বিয়ে করবে, এটা নয়। একজন অ্যাডাল্ট মানুষ স্বাধীনভাবে সংবিধান অনুযায়ী সেই পাবেন।
এটা ভারতবর্ষে এখন হয়নি। আমার যেটা মনে হচ্ছে উত্তরাখণ্ডের অভিজ্ঞতা থেকে, যে ইন্টারকাস্ট এবং ইন্টারফেথ এই যে রিলেশনগুলো আছে, এগুলোকে একটা অপরাধ হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। এবং যারা ধরুন লিভ ইন রিলেশনশিপ, যেটাকে আমাদের সুপ্রিম কোর্টও মান্যতা দিয়েছে, এবং আমি পড়ছিলাম যে পশ্চিমবাংলা সম্ভবত কলকাতায় যদি লেটেস্ট সার্ভে দেখা যায়, প্রায় 10-20% বিভিন্ন কাপল তারা কিন্তু সেই প্রথাগতভাবে ঠিক কোনো বিয়ে রেজিস্ট্রেশন তার নয়, তারা লিভ ইন রিলেশনশিপের মধ্যে আছে। এরা বলছে এই লিভ ইন রিলেশনশিপগুলোকে রেজিস্টার করাতে হবে। লিভ ইন রিলেশনশিপের জন্য পরিবারের তাদের বাবা মা তাদের সম্মতি নিতে হবে। তাহলে এর মধ্যেই তার মানে রাষ্ট্র ঢুকে পড়বে। রাষ্ট্র ব্যক্তির জীবনে তার ব্যক্তিগত সমস্ত ব্যাপারে, তার ব্যক্তিগত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াতে রাষ্ট্র ঢুকে পড়বে। তাহলে এটা শুধুমাত্র একটা কোনো সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় কি অন্য কোনো সম্প্রদায়, ধর্ম সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের অধিকার ক্ষুণ্ণ হবে শুধু এটুকু নয়, ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ হবে। প্রচুর ব্যক্তি তার যে স্বাধীনতা থাকার কথা সংবিধান অনুযায়ী, সেই স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। বাকি আমি অপেক্ষা করে আছি যেখানে ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে, কিন্তু আমরা যেটা দেখেছি এটা ইট ইজ নাথিং সিভিল অ্যাবাউট ইট। এটা অত্যন্ত অসভ্য, আনসিভিল এক ধরনের চেষ্টা হচ্ছে ব্যক্তিকে বিভিন্ন বন্ধনের মধ্যে আবদ্ধ করার জন্য। যখন মানবাধিকারের প্রসঙ্গে আমরা আসছি, তখন এই প্রসঙ্গটা আসতেই হয়। এই যে ভোট পরবর্তী হিংসার চিত্র সারা বাংলা জুড়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ডিম সংস্কৃতি, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যক্তিকে একেবারে কোমরে দড়ি বেঁধে পুলিশ ঘোরাচ্ছেন, তারা অপরাধী, এটা সত্যি মানতে হবে। কিন্তু সেখানে এই যে সংস্কৃতিগুলো চলছে, এটা কীভাবে দেখবেন? না, অপরাধী বলে আমি কেন মেনে নেব? অপরাধী কে আর অপরাধী কে নয় আমি অভিযুক্ত মানতে পারি। কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে পরে সেই অভিযোগটা সাব্যস্ত হওয়ার জন্য ভারতবর্ষে একটা জুডিশিয়াল প্রসেস আছে। আমরা সেখানে পুলিশ সেটা ঠিক করতে পারে না, সমাজ সেটা ঠিক করে দিতে পারে না। সেটা ঠিক করার জন্য আইনের শাসন অনুযায়ী একটা কোর্ট অফ ল বলে একটা ব্যবস্থা আছে। তার মানুষের বিরুদ্ধে অভিযোগ তোলা যায়, সেই কোর্ট থেকে বিচার মানুষ পায়, কোর্ট থেকে অনেকে ছাড়া পেয়ে যায়, কোর্ট থেকে অনেকে শাস্তি পেয়ে যায়, এবং সেটা নিয়েও যে নিচের কোর্ট কী বললো সেটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার সুযোগ থাকে। ফলে প্রথম কথা আমার মনে হয় যে অভিযোগ এলেই কেউ অপরাধী না। দ্বিতীয় কথা হচ্ছে যে অপরাধীরও, অভিযুক্ত এবং অপরাধী তাদেরও কিছু অধিকার আছে সংবিধান অনুযায়ী। যে ঘটনাগুলো ঘটছে, তাদেরকে রাস্তায় ওই দড়ি লাগিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো, তাদেরকে এইভাবে একটা উল্লাস, একটা ভিড়ের উল্লাস, তাদেরকে ডিম ছুঁড়ে মারা বা পাথর ছুঁড়ে মারা, বা আগামী দিনে এটা যদি পশ্চিমবাংলার প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলেও সেই দিনটা আর বেশি দূরে নয় যখন যে কাউকে, একটা সংখ্যালঘু মানুষকে, ঠিক যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি পিটিয়ে মেরে ফেলা হয়েছে, যেটা আমরা ভাবতাম পশ্চিমবাংলায় হবে না, তো পশ্চিমবাংলায় পিটিয়ে মেরে ফেলার ঘটনাগুলো ঘটতে শুরু করবে। ফলে এটা অত্যন্ত বিপজ্জনক একটা প্রবণতা। এবং ফলে আমি সকলকেই বলবো, যারা এটা মনে করছেন যে হচ্ছে তো বেশ হচ্ছে, অনেক চুরি করেছে, অনেক টাকা করেছে, এবার মজা বুঝুক, এটা কিন্তু এরকম ব্যাপার নয়। এই মজাটা এখন মনে হচ্ছে ওরা বুঝছে, আমরা বোধহয় খুব বহাল তবিয়তে থাকবো, এটা নয়। দুদিন পরেই দেখবেন আপনাকেও কেউ মজা বোঝাচ্ছে, আপনাকেও যখন কেউ মজা বুঝিয়ে দেবে তখন আপনার পক্ষে বলার আর কেউ কিন্তু থাকবে না পাশে। এটাকেই বলে ফ্যাসিবাদ। এই যে ভিড়ের একটা শাসন, এবং শুধু ভিড় বলে নয়, রাষ্ট্র এবং একটা অর্থে একটা গুন্ডা বাহিনী, ভিড়, এই দুটোর মিলে একটা পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। বুলডোজার আসবে, কারুর বাড়ি ঘুরিয়ে দেবে, কেউ দূর থেকে হাততালি দেবে, বাহ চমৎকার কাজটা হচ্ছে। তো এই যেখানে উচ্ছেদটাকে, যেখানে আমরা উন্নয়নের জন্য অপরিহার্য শর্ত হিসেবে বা উন্নয়নের মন্ত্র হিসেবে মেনে নেব, উচ্ছেদ ছাড়া আবার উন্নয়ন হয় নাকি, তো এই যে একটা ব্যাপার দাঁড়াচ্ছে পশ্চিমবাংলা, এটা অত্যন্ত বিপজ্জনক, ক্ষতিকর একটা প্রবৃত্তি। এবং আমি আশা করব যে এটা শুধুমাত্র নির্বাচনে কী হলো, কোন সরকার এলো আর কে হারলো, কোন পার্টির কী হচ্ছে, ব্যাপারটা এটা নয়। এটা যদি পশ্চিমবাংলার সমাজে, আমাদের সংস্কৃতিতে, আমাদের আইনের শাসনটাকে ঘুরিয়ে দিয়ে এই ধরনের বুলডোজার, এরপরে আসবে এনকাউন্টার রাজ আসবে, এটা হচ্ছে গণতন্ত্রের হত্যা। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে, সংবিধানের শাসন, আইনের শাসনকে বাঁচিয়ে রাখতে হবে, এবং সেই পথেই আমাদের যত বিতর্ক আছে, যত অভিযোগ আছে, সেগুলোর সমাধান বের করে আনতে হবে।
একই সঙ্গে আমরা দেখছি হকার উচ্ছেদ, পাশাপাশি রেল বস্তি উচ্ছেদ চলছে এখন। এই যে পরিস্থিতি, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের পেটে আজ যে এই রকমভাবে লাথি মারার একটা প্রয়াস, কি বলবেন? এটা লোকের এটাই বলছে যে এটা হচ্ছে নরেন্দ্র মোদী যখন 2014-তে ক্ষমতায় এলেন তখন গল্প শোনা গিয়েছিল তিনি নাকি ছোটোবেলায় কোথাও চা বিক্রি করতেন, তখন চা বিক্রির কথা বলে এলেন। এবারে নির্বাচনে এলেন ঝালমুড়ি খেয়ে, চারদিকে ইন্টারনেটে ঝড় উঠলো যে মোদিজি ঝালমুড়ি খাচ্ছেন। আর হয়ে যাওয়ার পরে সেই চা, সেই ঝালমুড়ি যারা বিক্রি করেন এবং যারা কিনে খান, উভয়ের ওপরেই বিরাটভাবে আঘাত নামল। এটা মানুষের বেঁচে থাকা, তাদের জীবন জীবিকা, তাদের অস্তিত্বের উপরে বিরাট আঘাত। পুনর্বাসন ছাড়া কোথাও কোনো উচ্ছেদ হতে পারে না, এটা আইন বলে, এটা সুপ্রিম কোর্ট বারবার বলেছে। এটা সভ্যতার একটা খুব বুনিয়াদি মাপকাঠি, এটা বাদ দিয়ে এটা হতে পারে না। তো সেই জিনিসটাই পশ্চিমবাংলায় নামিয়ে আনা হচ্ছে, কখনো মাঝরাতে বুলডোজার, কখনো কোনো নোটিশ না দিয়েই বুলডোজার, কখনো দিনের প্রকাশ্য দিবালোকে বুলডোজার দিয়ে লোককে ঘুরিয়ে দেওয়া। আমার মনে হয় এটা হচ্ছে মানুষের অস্তিত্বের বিরুদ্ধে রাষ্ট্র, সরকার এবং এই পুঁজি তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে। এটাকে ঠেকাতে হবে, পুনর্বাসনের গ্যারান্টি নিতে হবে এবং পুনর্বাসনের গ্যারান্টির মধ্যে দিয়েই পশ্চিমবাংলাকে সংবিধানের পথে উন্নয়নের দিকে খুঁজতে হবে। এটা উন্নয়ন নয়। বামেরা দিনের পর দিন বিরোধিতা করছে আমরা দেখছি, সেক্ষেত্রে কিন্তু বারংবার বিরোধী দল যারা রয়েছেন তারা অপারেশন সানশাইনের প্রসঙ্গ আনছেন, যে বামেদের সময়ও তো হয়েছিল, সেটা তো কোনো রকমভাবে ফলপ্রসূই হয়নি। এটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপের যুগের একটা বিরাট কি বলবো, একটা অসুখ, যে কিছু হলেই পুরনো আগে কি হয়েছে, কবে হয়েছে সেটা নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু পুরনো কথা তুলে আজকের প্রসঙ্গটাকে এড়িয়ে যাওয়া, আজকের প্রসঙ্গকে ধামাচাপা দিয়ে তো হতে পারে না। এটাই নরেন্দ্র মোদী করেন, সবসময় নেহরুর কথা তোলেন, তারও আগের ইতিহাসে চলে যান। তো আমরা অতীতে অনেক কিছু হয়েছে, অনেক কিছু ভুল হয়েছে, অনেক কিছুর বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে। অপারেশন সানশাইন যখন হয়েছিল তখনও হকারেরা প্রতিবাদ করেছেন। সিঙ্গুরের এত বড় উচ্ছেদ হয়েছে, সেখানেও মানুষ প্রতিবাদ করেছেন। ফলে আমাদের সময়কারটা ভালো ছিল, এইটা ভুল, এটাও আমরা কেউ বলবো না। আমরা আজকের ব্যাপারে মনোযোগটাকে আমার মনে হয় মনোনিবেশ করা দরকার, মনোযোগ কেন্দ্রীভূত করা দরকার। এবং যে কোনো পার্টি যদি আজকে মানুষের পাশে দাঁড়াতে হয়, তাহলে অতীতে কি হয়েছে, কবে হয়েছে, কেন হয়েছে, এই প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গিয়ে আজকের পরিস্থিতির উপর দাঁড়িয়ে বিপন্ন মানুষ, আক্রান্ত মানুষ, তার পাশে দাঁড়াতে হবে বিনা শর্তে, শর্তহীনভাবে তার পাশে দাঁড়াতে হবে, শর্তহীনভাবে তার পুনর্বাসন এবং তার উন্নয়ন এবং তার অস্তিত্ব এবং অধিকারের পক্ষে দাঁড়াতে হবে। সর্বশেষ একটি প্রশ্নে যাব, শিক্ষাক্ষেত্রের প্রসঙ্গ। সেখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চ শিক্ষামন্ত্রী একেবারে সংবাদ মাধ্যমে কিছু কুরুচিকর কথা বলছেন, আপত্তিকর শব্দ ব্যবহার করছেন। এই যে বিষয়, কিভাবে দেখছেন? এটা গোটা দেশ জুড়ে আরএসএস তারা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষা ব্যবস্থা এই দুটোকে কুক্ষিগত করতে চায়, নিজেদের লোক দিয়ে ইউনিভার্সিটি চালাতে চায়, নিজেদের লোক দিয়ে পরীক্ষা নেওয়ানোর ব্যবস্থা করতে চায় এবং টোটাল যে নিউ এডুকেশন পলিসি এসছে সেটা তো পুরোপুরি প্রাইভেটাইজ করে দিতে চায়। তো ফলে একটা বড় ছবিটা হচ্ছে যে উচ্চশিক্ষা থেকে যাতে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, গ্রামের মানুষ, শহরের যারা দুর্বল শ্রেণীর মানুষ, তাদের সন্তানরা যাতে কোনো সুযোগ না পায় এবং শিক্ষাটা যাতে একটা পণ্য হয়ে ওঠে তার চেষ্টা হচ্ছে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমরা জানি শিক্ষার মানেই হচ্ছে সে মানুষকে ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, আর সেই ভাবনা, চিন্তা, প্রশ্ন, বিতর্ক এই জায়গাটাকে বন্ধ করে দিয়ে যেটাকে সেই মগজ ধোলাই, তো শিক্ষার মাধ্যমে নাম করে মগজ ডিগ্রি বিক্রি করো আর মগজ ধোলাইয়ের ব্যবস্থা করো, একটা কোনো আইডিয়া চাপিয়ে দাও যাতে ভারতবর্ষে যে একটা বিরাট বৈচিত্র্য, বিতর্ক, জ্ঞান বিজ্ঞানের এইভাবেই এগোয়, এটা রাস্তা বন্ধ করে দিলে পরে জ্ঞান বিজ্ঞানের প্রক্রিয়া আটকে যাবে, কুসংস্কারের রাজত্ব চলে আসবে, অন্ধবিশ্বাসের রাজত্ব চলে আসবে। তো আমরা মনে করি যে পশ্চিমবাংলা উচ্চশিক্ষার একটা বড় সংকট, দুর্নীতি ছিল, দুর্নীতি আজও আছে, দুর্নীতির অবশ্যই সংকট, কিন্তু দুর্নীতির পাশাপাশি যদি এইভাবে অন্ধবিশ্বাস, কুসংস্কার, একটা নির্দিষ্ট কোনো মতবাদ সেটাকে যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় শিক্ষাটাকে পুরো নষ্ট করে দেওয়া হয়। এটা পশ্চিমবাংলায় একটা সার্বিক শিক্ষাক্ষেত্রে সংকট নিয়ে আসা হচ্ছে। পশ্চিমবাংলার শিক্ষাকেও বাঁচাতে হবে, আর গোটা দেশ জুড়ে এই মুহূর্তে যেটা চলছে
যেটা নিয়ে আমাদের বামপন্থী ছাত্র সংগঠনগুলো, কোথাও দেখছি NSUI, কোথাও দেখছি ককরোচ জনতা পার্টি, বিভিন্ন নামে বিভিন্নভাবে সবাই কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছে। ওই যে NTA নামক টেস্টিং এজেন্সি, যেটা একটা প্রহসনে পরিণত হয়েছে, পরীক্ষা ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে, সেটাকে ভেঙে দেওয়ার ডাক তুলছে। এবং ওই 2020 সালে কোভিডের সময় আসা নতুন শিক্ষানীতি, যেটা শিক্ষার 12টা বাজাচ্ছে, এই শিক্ষানীতিটাকে পরিবর্তনের দাবি জানাচ্ছে। আমার মনে হয় বাংলার শিক্ষার আন্দোলনটাকেও, বাংলার প্রশ্ন এবং এই জাতীয় যে পরিপ্রেক্ষিত, এই দুটোর সাথে যুক্ত করে আমাদের লড়তে হবে। ছাত্রদের, যুবকদের এবং সবাই যারা আমরা চাই শিক্ষা উন্নত হোক, শিক্ষার অধিকারটা সবাই পাক, সবাই একটা কোয়ালিটি এডুকেশন পাক, আমাদের সকলেই এই শিক্ষা আন্দোলনের পাশে দাঁড়াতে হবে।